আপনারা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ। আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ, পর্ব 6, লেখা তাবাসসুম কথা। আই লাভ ইউ কথা, উইল ইউ ম্যারি মি? কোচিংয়ের ঠিক সামনে একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে কথার সামনে হাঁটুতে ভর দিয়ে বসে কথাগুলো বলল নীরব। চোখ কপালে তুলে নীরবের দিকে তাকিয়ে আছি। এভাবে সবার সামনে প্রপোজ করে বসবে ভাবতেই পারছি না। এখন ঠিক কিভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারছি না। নীল ব্যতীত কারো সম্পর্কে এরকম আমি ভাবতেও পারি না। আর তো নীরব ভাইয়াকে তো দেবরের রূপে ভেবেছি সবসময়। কিন্তু এটা কি হলো? কিছুক্ষণ আগে কোচিংয়ে গিয়ে দেখি নিতু আসেনি। হয়তো তানিয়া আপু আর দুলাভাই বেড়াতে এসেছে, তাই আসেনি। আমি আর তুলি ছিলাম শুধু। আজ একবারের জন্য নীলের দিকে তাকাইনি। সারা ক্লাসে মাথা নিচু করে বইয়ে মুখ গুজে বসেছিলাম। নীলের দিকে তাকালেই আবার পাগলামি শুরু হয়ে যাবে। আমার আত্মসম্মানকে এভাবে বিসর্জন তো দিতে পারবো না তার সামনে। তাই তার দিকে তাকানোই ছেড়ে দেব। পুরো ক্লাসে নীলের মনোযোগ কথার উপর ছিল। এই 3 দিন কথাকে না দেখে খুব কষ্টে তার সময় কেটেছে। আগে কথার পাগলামিগুলো বিরক্তিকর লাগতো তার কাছে, কিন্তু এই কয়েকদিন সে এই পাগলামিগুলোকে মিস করেছে। কথার চাঞ্চল্যতার কমতি খুব ভালোভাবেই অনুভব করেছে নীল। সে নিজেও ভাবেনি সে কথার প্রতি দুর্বল হয়ে যাবে। না ভাবলেও সে জানে কথার প্রতি আশা তার সব আবেগ অন্যায়। এই তুচ্ছ আবেগের জন্য ছোটবেলার বন্ধুত্বকে হারাতে পারবে না সে। কিন্তু কথার এভাবে তাকে ইগনোর করাও সে মানতে পারছে না। নীল মনে প্রাণে চায় সব কিছু আগের মতো হয়ে যাক, কিন্তু তার ইচ্ছে কতদূর পূর্ণ হয় এটাই দেখার বিষয়। কোচিংয়ের শেষ ক্লাসটা নীলের অন্য এক বন্ধু করায়, তাই নীল তার ক্লাস শেষ করে কোচিংয়ের সামনের চায়ের দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। কথা আর তুলি ক্লাস শেষ করে কলেজে যাওয়ার জন্য এগোতে থাকে, কিন্তু কোচিং থেকে বেরিয়ে চায়ের দোকানের সামনে যেতেই নীরব পথ আটকে দাঁড়ায়। কথার কিছু বুঝে ওঠার আগেই নীরব পিছন থেকে গোলাপের গুচ্ছ সামনে এনে হাঁটুতে বসে পড়ে। ঘটনার আকস্মিকতায় কথা চমকে ওঠে। সেই সাথে নীলও অবাকের শেষ সীমায় পৌঁছে যায়। নীলের নিজের ভাই যে কথাকে সবার সামনে প্রপোজ করতে পারে সেটা নীলের ধারণার বাইরে ছিল। নীল নিজে যেখানে বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে নিজের অনুভূতিগুলোকে লুকিয়ে রাখছে, সেখানে এসব কিছু তার হজম হচ্ছে না। বর্তমান একটু আশেপাশে তাকাতেই দেখলাম এক গাদা মানুষ জড়ো হয়ে তামসা দেখছে। এই জনগণের কোনো কাজ নেই, খালি খালি বসে থাকে আর মানুষের জীবন নিয়ে গবেষণা করে। ভিড়ের মাঝে নীলকে দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম। নীল অগ্নিমূর্তি ধারণ করে তাকিয়েছে আমার আর নীরবের দিকে। নীলের চেহারা দেখে মনে হচ্ছে এক্ষুনি আমাকে খেয়ে ফেলবেন। হার্টটা অসম্ভব দ্রুত বিট হচ্ছে। তবে আজকে ভালোবাসার অনুভূতির জন্য নয়, আজকে তো ভয়ে বুক কাঁপছে। বলো না কথা, করবে আমাকে বিয়ে? নীরব বলল। আমি মানে, দেখো, আমি অন্য সবার মতো রিলেশন করে মজা নিতে চাই না। আমি সত্যি তোমাকে বিয়ে করতে চাই। মানে কি? তোমাকে আগেও আমি অনেক দেখেছি। নিতুর সাথে তুমি বাসায় আসতে, কিন্তু কখনো খারাপ চোখে দেখিনি। তানিয়া আপুর হলুদে তোমাকে প্রথমবার শাড়িতে দেখলাম। আগে শুধু শুনেছি মেয়েদের শাড়িতে অপরূপা লাগে। তোমাকে শাড়িতে দেখার পর এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি। সেদিনের পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন এমন অবস্থা যে তোমাকে ছাড়া আর একদিনও কাটবে না আমার। এসব কি বলছেন নীরব ভাইয়া? আমি আপনাকে সবসময় কাব্য ভাইয়ার মতোই দেখেছি। এতদিন যাই ভেবেছো, এখন তো আমাকে নিয়ে নতুন করে ভাবতে পারো। এমন তো না যে আজকে আমাকে উত্তর দিতে হবে। তুমি তোমার সময় নাও, যত সময় দরকার সবটাই নাও, তারপর উত্তর হ্যাঁ দাও। কি মুশকিল রে বাবা!
যার ভালোবাসা চাই সে পাত্তা দেয় না, আর যাকে দেবর মনে করি সে ভালোবাসা চায়। নীল এখনও আগের ভঙ্গিতেই তাকিয়ে আছে আমাদের দিকে। তফাৎ শুধু এটুকুই, এখন তার চোখ নিয়ে আগুন ঝরছে, আর সেই আগুনে আমি যে কোনো সময় জ্বলে পড়ে যাব। জামাইয়ের সামনে দেবর প্রপোজ করছে বিয়ের জন্য। ও ভাই মারো মুঝে মারো বলে চিৎকার করতে ইচ্ছে করছে। কথা কিছু একটা তো বলো, কদিন সময় চাও বলে দাও, আমি অপেক্ষা করব। কজ আই লাভ ইউ। লে হালুয়া, জামাইজি এর খবর নাই আর দেবরজি আমাকে লাভ ইউ বলছে। ভাইয়া আপনি আগে সোজা হয়ে দাঁড়ান, অনেক অস্বস্তি হচ্ছে আমার আপনি এভাবে বসে আছেন। তুমি আগে বলো আমাকে বিয়ে করবে? ভাইয়া পাগলামো বন্ধ করেন, মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা। সরি কথা, আসলে তোমার সামনে এলেই নিজেকে গুলিয়ে ফেলি। সো সরি, তোমাকে আমার জন্য সবার সামনে লজ্জা পেতে হলো। আমি চলে যাচ্ছি, তুমি তোমার সময় নিয়ে আমাকে উত্তর জানিয়ে দিও। নীরব ভাইয়া গোলাপগুলো জোর করে আমার হাতে গুজে দিয়ে চলে গেলেন। গোলাপ হাতে নিয়ে হ্যাবলাকান্তের মতো নীলের দিকে তাকিয়ে আছি, আর নীল রাগে সাপের মতো ফুসফুস করছে। আচ্ছা নীল রাগ হচ্ছেন কেন, আর আমি বা ভয় পাচ্ছি কেন? নীল তো আমাকে ভালোই বাসে না, তাহলে আমাকে অন্য কেউ প্রপোজ করলে তো তার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে কেন সে এমন ফুঁসছে রাগে? আচ্ছা এমন নয় তো নীল আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে? ডাল মে কুছ কালা হে। নীল কি জেলাস ফিল করছে নীরবের আমাকে প্রপোজ করাতে? যদি সত্যি এমন হয় তাহলে এই জেলাসিটা আমি কাজে লাগাতে পারি। নীলের মনে আমার জন্য ভালোবাসা থাকলে নীরবের সাথে আমাকে দেখে সে অবশ্যই জেলাস হবে। নীলের ভালোবাসায় তো আর কম নির্লজ্জ হয়নি। এই শেষ উপায়টা অবলম্বন করতে দোষ কি? নীল আমার আত্মসম্মানে আঘাত করেছেন, কিন্তু তবুও তাকে ভালো না বেসে থাকতে পারি না। নীলের ভালোবাসা পাওয়ার লোভ ছাড়তে পারি না। কেন আমি এত বেহায়া? কেন বারবার খালি হাতে ফেরার পরেও মন তাকেই কাছে পেতে চায়? এই প্রশ্নগুলোর সঠিক কোনো উত্তর আমার জানা নেই। হয়তো উত্তর একটাই, তাকে খুব ভালোবাসি। সেদিন কলেজের কোনো ক্লাসেই আমার মন বসেনি। বারবার ঘুরে ফিরে আমার মস্তিষ্ক নীলের মধ্যে আটকে ছিল। ছুটির পর তুলিয়া আর আমি হেঁটে যাচ্ছি চৌরাস্তা পার হয়ে। সকালে কি হলো বলতো? তুই তো নীল ভাইয়াকে ভালোবাসিস, আর নীরব তোকে প্রপোজ করলো। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? হলো তো বটেই, কিন্তু এমন কিছু হবে কে জানতো? নীল ভাইয়া সবটাই দেখেছেন, এখন সে কী করবেন? আবার নীরব যদি জানতে পারে তোর আর নীলের ভাইয়ার ব্যাপারে, তখন কি হবে? নীল আর আমার ব্যাপারে মানে? নীল আমাকে কখনোই ভালোবাসেনি। নীলকে আমি একতরফা ভালোবেসেছি সব সময়। আর রইল নীরব ভাইয়া, তাকে আমি সব বুঝিয়ে বলবো। দেখ কথা, আমার বিশ্বাস আজ নয়তো কাল নীল ভাইয়ার মনেও তোর জন্য ভালোবাসা জন্মাবে। সেটা নিতান্ত একটা স্বপ্ন। স্বপ্ন আর বাস্তবতা অনেক পার্থক্য। নীল আমাকে কখনোই ভালোবাসেনি, হয়তো আর ভালোবাসবেনও না। তুই তো জ্যোতিষী তাই না? আচ্ছা শোন, একটা আইডিয়া মাথায় দৌড়াচ্ছে, বলে ফেল কি বলবি? না কিছু না, তুই যা। বল না। বললাম তো কিছু না, যা তুই। যাচ্ছি। গোধূলি বেলা শুরু হয়ে গেছে। আকাশে মেঘেরা লুকোচুরি খেলছে, ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যাবে। অনেকদিন পর আজ এক ধরনের ভালো লাগা কাজ করছে। নীলের ভালোবাসা পাওয়ার লোভটা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মনকে হাজার বেঁধে রেখেও নীলের জন্য ভালোবাসা কমাতে পারিনি। আরও একবার বেহায়া আর ছেঁচড়া উপাধিটা পেতে চলেছি আমি। কিন্তু এসবের মাঝে নীরবের তো কোনো দোষ নেই। নীরবকে ইউজ করে নীলের ভালোবাসা পেতে চাইছি আমি? ছি, কত বড় অন্যায় করতে যাচ্ছি আমি। কারো ফিলিংস নিয়ে খেলে আমি কিভাবে সুখী হতে পারবো? বৃষ্টি শুরু হয়ে গেছে। শ্রাবণের এই মেঘ যদি আমার ভালোবাসাকে আমার কাছে এনে দিত, এই বর্ষণের ধারা যদি আমার ভালোবাসা না পাওয়ার কষ্ট আর হাহাকার ধুয়ে নিয়ে যেত, তাহলে কি খুব ক্ষতি হতো? সেদিন রাতটা কি করব সেটা চিন্তা করতে করতেই কেটে গেল। নীলকে পাওয়ার লোভটা তীব্র আকারে কাজ করছে আমার মধ্যে।
একই সাথে নীরব ভাইয়ের সাথে অন্যায় হবে সেই দুশ্চিন্তাটাও আছে। বুঝতে পারছি না কি করব। পরদিন সকালে নিজে থেকেই খুব তাড়াহুড়ো করে কোচিংয়ে গেলাম। আজ কলেজ অফ, সেজন্য আম্মুকে বলে এসেছি নিতুদের বাড়িতে যাব তানিয়া আপুর সাথে দেখা করতে। যদিও উদ্দেশ্য তানিয়া আপুকে দেখা নয়, মূল উদ্দেশ্য নীরবকে নীল আর আমার সম্পর্কে সব জানিয়ে দেওয়া। আগে নীরবকে সব বলে তারপর হেল্প চাইব নীলকে একটু জেলাস ফিল করানোর কাজে, আমার সাথে থাকার জন্য। নীরব ভাইয়াকে রাজি করানো কোনো ব্যাপার না। নীরব ভাইয়া নীলের মতো যমরাজ না। আজকে নীল ভাইয়া কোচিংয়ে আসেনি, জানি না কেন, তবে নিতু এসেছে। কোচিং শেষে তুলিকে বিদায় দিয়ে নিতুর সাথে খানবাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। খানবাড়িতে পৌঁছে তানিয়া আপু আর রাজীব দুলাভাইয়ের সাথে দেখা করে নীরব ভাইয়ার ঘরের দিকে এগিয়ে গেলাম। কিন্তু ঘরে ঢোকার আগেই কারোর সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গেলাম। এই বাড়িতে এলেই আমি ধাক্কা উষ্টা সব খাই। কুফা একটা বাড়ি, এই কথা দেখে চলতে পারিস না। যখন দেখি তখনই আমার সাথে যেচে একটা ধাক্কা খেতে আসি। ভ্রুকুচকে নয়নতারা বেগম কথাগুলো বললেন, আসলে খালা আম্মা, আমি আপনাকে দেখিনি। কোন খেয়ালে থাকি যে সামনে কে আছে দেখতে পাস না? আপনার ছেলের খেয়ালেই তো থাকি বিড়বিড় করে। কি বললি? কই কিছু না তো। শোন কথা, তুই নিতুর বান্ধবী, তাই আমারও মেয়ের মতো। কিন্তু তোকে বুঝতে হবে এই বাড়িতে দুইটা যুবক ছেলে আছে, আর তুইও এখন ছোট না, বেশ বড় হয়েছিস। আমি চাই না আশেপাশের লোকজন কথা বলার সুযোগ পাক, তাই এখন থেকে এই বাড়িতে আসা যাওয়াটা একটু কমিয়ে দে। আমি কি কিছু ভুল করেছি খালাম্মা? ভুল এখনো করিসনি, কিন্তু করতে কতক্ষণ? এমনিতেও তুই নীলের প্রতি অনেক দুর্বল। দুর্বলতাটা কাটিয়ে ওঠ। নয়নতারা খালাম্মার কথায় আমি এক প্রকার চমকে উঠলাম। খালাম্মা কিভাবে জানলেন? কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। এখন কি হবে? নীল তো আমাকে ভালোবাসেই না, তবুও কি সবাই সব কিছু জেনে যাবে? সেদিন রাতে ছাদ থেকে নামতে দেখেই বুঝেছিলাম সব, কিন্তু চুপ করে থাকাটাই শ্রেয় মনে করেছি। নীলের থেকে যত দূরত্ব বজায় রাখবি তত ভালো তোর জন্য। এসব বয়ঃসন্ধিকালের আবেগকে প্রশ্রয় দিস না। নীল আর তোর একসাথে কোনো ভবিষ্যৎ নেই। যা নিতুর সাথে আড্ডা দে, আমি রূপাকে দিয়ে নাস্তা পাঠিয়ে দিচ্ছি। দুই চোখ ইতোমধ্যে পানিতে টইটম্বর হয়ে গেছে, যে কোনো সময় বাঁধ ভেঙে গড়িয়ে পড়বে। আমার সাথে সবসময় এমন কেন হয়? কি দোষ করেছি আমি, যার জন্য কারো প্রিয় হয়ে উঠতে পারলাম না কখনো? নীলকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু তার চোখে আমি চরিত্রহীন। আজকে নীলের মা সরাসরি বলে দিলেন নীলের থেকে দূরে থাকতে। আমি তো নীলকে ভালোবাসি, এটা তুচ্ছ বয়ঃসন্ধিকালের আবেগ না। কেন কেউ বুঝতে চায় না এটা ভালোবাসা? আমি নীলকে ভালোবাসি। নীরব ভাইয়ার ঘরের সামনে থেকে চলে যাচ্ছিলাম, তখন নীরব ভাইয়া ঘর থেকে বেরিয়ে এলেন। কথা তুমি আমার ঘরের সামনে? কিছু বলতে এসেছিলে আমাকে? বাইরে দাঁড়িয়ে আছো কেন? আসো না, ভিতরে এসো, বসো। কদিন পর তো এই ঘরটা তোমার ঘর হবে। কান্না চেপে নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বললাম, ভাইয়া, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, খুব গুরুত্বপূর্ণ। যদি একটু সময় দিতেন। আমার সব সময় তো তোমার জন্যই। বলো না, কি বলবে? এভাবে নয়, একটু একা কথা বলার সুযোগ যদি পেতাম। প্রেম তো মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে গেছে তোদের। তাচ্ছিল্যের সুরে কথাটা বলল নীল। কি যে বলিস নীল, যা দেখছি তাই বললাম আর কি। এখন থেকে একা দেখা করতে চায়, একা কথা বলতে চায়, এতে বোঝা যায় তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে কথা। নীল প্লিজ, কাব্যকে কিছু বলিস না। সময় হলে আমি সব বলে দেব কাব্যকে। তারপর বাবাকে বলে আমার আর কথার বিয়েটা ঠিক করে নেব। নীরবের মুখে তার আর কথার বিয়ের কথাটা নীলের বুকে তীরের মতো বিঁধল। তীর বুকের এপার ওপার বেরিয়ে গেল। যতটা ব্যথা পাওয়া যায়, হয়তো নীল তার থেকেও বেশি কষ্ট পেয়েছে। তবু জোরপূর্বক মুখে একটা হাসি ফুটিয়ে কথার দিকে তাকালো। ভাই, তুই আমার আর কথার সম্পর্কে খুশি তো? নীরব বলল। খুশি হব না কেন? অনেক খুশি আমি। কিন্তু একটু সাবধান ভাই, আজকালকার মেয়েরা
জামা পাল্টানোর মতো ভালোবাসা পাল্টায়। আজ একজনকে ভালোবাসি বলে কাল অন্য কারো হাত ধরতে এদের সময় লাগে না। নীলের কথার মানে বেশ ভালোই বুঝতে পারছি আমি। এবারও সে আমাকে কথা শোনাচ্ছে, কিন্তু এবার আমি নির্দোষ। নীরবের সাথে আমি শুধু কথা বলতে এসেছিলাম, আর নীরব সেই কথা বলাটা কে সম্পর্কের নাম দিয়ে দিল। এই খানবাড়ির ছেলেরা পারেও বটে। কথায় এমন না নীল, ও অনেক ভালো। হ্যাঁ আমি জানি কথা এমন না, কথা আমার স্টুডেন্ট। ও কেমন সেটা কি আমি জানবো না? চলবে। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।